নয়াদিল্লিতে বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লাল গালিচা অভ্যর্থনা। সৌজন্য সাক্ষাৎ করতে তাজ প্যালেসে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বিমস্টেক নিয়ে নতুন করে ভাবার অনুরোধ, দেখা করলেন দেশটির বিশিষ্ট ব্যবসায়ীরাও। প্রধানমন্ত্রী ওনাদের সকলকে স্বাগত জানাইছেন, বলেছেন নেবার্স কাম ফার্স্ট। বিমস্টেকের ক্ষেত্রে নতুন ভূমিকা নেওয়ার জন্য ডক্টর জয়শঙ্কর মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছে। আগামী সেপ্টেম্বরে থাইল্যান্ডে যে বিমস্টেক সভা হবে সেখানে মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতি আশা করেছেন। কাল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক। দ্বিপক্ষীয় ইস্যু ছাপিয়ে গুরুত্ব পাবে ভূ রাজনীতি। তিস্তা নিয়ে অবস্থান স্পষ্ট করতে পারে ভারত। এই দুই নেতা তারা আগামীতে বা ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক কোন দিকে যাবে সেই ব্যাপারে একটা ভিশন ওনারা দিবেন। তো তিস্তাতে এখন যেটা বোঝা যাচ্ছে যে তাদের কনজারভেশন, ডেভেলপমেন্ট, ম্যানেজমেন্ট, এই তিনটা বিষয়ে তাদের সাথে আমাদের একটা বেশ বড় একটা হতে যাচ্ছে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময়ের সঙ্গে আছি আমি শায়লা রহমান ইমা। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, নেতাকর্মীর ঢল। দুর্নীতির নামে সরকার পুলিশের বিরুদ্ধে গুজব ছড়াচ্ছে বিএনপি, বললেন ওবায়দুল কাদের। সিলেট অঞ্চলে পানিবন্দী ১০ লাখ মানুষ। সড়ক থেকে পানি নামলেও সুনামগঞ্জে এখনও তলিয়ে শহর গ্রাম। কক্সবাজারে পাহাড় ধসে স্বামী ও অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু। ছাগলকাণ্ডের পর রাজস্ব বোর্ডের সদস্য মতিউর রহমানের বিপুল সম্পত্তির খোঁজ। অভাব নেই বাড়ি, গাড়ি, প্লটের। রয়েছে একাধিক রিসর্ট ও ফ্যাক্টরি, ব্যাংকে শত কোটি টাকা। নারায়ণগঞ্জেও বেনজির আহমেদের কোটি কোটি টাকার অবৈধ সম্পদ। রূপগঞ্জে আলিশান ডুপ্লেক্স বাংলো, আদালতের নির্দেশে জব্দের প্রক্রিয়া শুরু। এবং নতুন রূপে চট্টগ্রামের কালুরঘাট সেতু ওয়াকওয়ে চালু হলেও যান চলাচলের জন্য হয়নি উন্মুক্ত। ফেরি দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার। জুলাইয়ের শেষে খুলে দেওয়া হবে। শেখ হাসিনার এবারের ভারত সফরের মধ্য দিয়ে প্রতিবেশী দেশটি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চায় বলে জানিয়েছেন দিল্লিতে সফররত প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া। রাতে নয়াদিল্লিতে এক ব্রিফিংয়ে তিনি জানান, বিমস্টেক নিয়ে নতুন করে ভাবতে প্রধানমন্ত্রীকে অনুরোধ জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। এদিকে দেশটির বিশিষ্ট ব্যবসায়ীরাও আলাদা করে বৈঠক করেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে। নয়াদিল্লি থেকে সুব্রত আচার্যের রিপোর্ট। ভারতের আমন্ত্রণে দ্বিপক্ষীয় সফরে দিল্লিতে পৌঁছেই ব্যস্ত কর্মসূচি শুরু হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। শুক্রবার সন্ধ্যায় হোটেল তাজ প্যালেসে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর। পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে প্রায় ঘণ্টাব্যাপী চলে এই সৌজন্য বৈঠক। মূলত শনিবার হাসিনা মোদি শীর্ষ বৈঠকে যেসব বিষয় উপস্থাপিত হবে সেসব নিয়েই বিস্তারিত পরিসরে আলোচনা করেন তারা। এই বৈঠকের পর তাজ প্যালেসেই সাংবাদিকদের ব্রিফ করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব। তিনি জানান, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সফরের বহুমাত্রিক তাৎপর্য রয়েছে। বাংলাদেশ নিয়ে ভারতের বিশেষ আগ্রহ স্পষ্ট হচ্ছে আঞ্চলিক প্রেক্ষাপটেও। ডক্টর জয়শঙ্কর যেটা বলেছেন যে তারা লজিস্টিক্সের ক্ষেত্রে, এনার্জি এবং কানেক্টিভিটির ক্ষেত্রে বাংলাদেশের সাথে আরো অধিকতর গুরুত্ব দিয়ে কাজ করতে চায়। আমাদের যে দুই দেশের প্রজেক্টগুলো আছে সেই প্রজেক্টগুলোকে কত দ্রুততার সাথে এবং ফাস্টার অ্যান্ড ইজিয়ার ওয়েতে নিষ্পত্তি করা যায় সেই বিষয়ে একমত হয়েছে এবং বিমস্টেকের ক্ষেত্রে নতুন ভূমিকা নেওয়ার জন্য ডক্টর জয়শঙ্কর মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছেন এবং মাননীয় প্রধানমন্ত্রীকে যে আগামী সেপ্টেম্বরে থাইল্যান্ডে যে বিমস্টেক সভা হবে সেখানে মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতি আশা করেছে। এরপর তাজ প্যালেসে কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি সিআইএ এর সঙ্গেও আলাদা বৈঠক হয় প্রধানমন্ত্রীর। এই বৈঠকে বাংলাদেশের এফবিসিসিআই সহ দুই দেশের ব্যবসায়ী নেতৃবৃন্দ, শিল্প উদ্যোক্তা ও বিনিয়োগকারীরা উপস্থিত ছিলেন।
এই বৈঠকে প্রধানমন্ত্রী বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ভারতের শিল্পপতিদের আহ্বান জানান। বৈঠকের পর উপস্থিত গণমাধ্যম কর্মীদের ব্রিফ করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান। উনি বলেছেন দ্যাট নেবার্স কাম ফার্স্ট, এবং উনি হচ্ছেন আমাদের যতগুলি নেবারিং কান্ট্রিজ আছে সবগুলি দেশটাকে উনি কিন্তু প্রাধান্য দিতে চান, এবং ওনাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে তোমরা আসো বাংলাদেশে বিনিয়োগ করো। শনিবার আনুষ্ঠানিকভাবে হায়দ্রাবাদ হাউসে স্থানীয় সময়ে দুপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন। আশা করা হচ্ছে সেখানে বেশ কয়েকটি চুক্তি সমঝোতা সই হবে ঢাকা নয়াদিল্লির মধ্যে। বলতে পারেন। সুব্রত আচার্য, সময় সংবাদ, নয়াদিল্লি, ভারত। এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে 2 দিনের রাষ্ট্রীয় সফরে নয়াদিল্লি পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় বিকেলে তিনি দিল্লির মাটিতে পা রাখলে বিমানবন্দরেই লাল গালিচায় অভ্যর্থনা জানানো হয় তাকে। এ সময় ঐতিহাসিক সাংস্কৃতিক পরিবেশনায় ভারতে শেখ হাসিনাকে স্বাগত জানান দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং। নয়াদিল্লি থেকে সুব্রত আচার্যের আরও একটি রিপোর্ট। মাত্র 26 ঘন্টার সফরে প্রতিবেশীর আমন্ত্রণে 15 দিনেরও কম সময়ের মধ্যে আবারও দিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় বিকেল 3:30টার দিকে দিল্লির ভিভিআইপি বিমানবন্দর খ্যাত পালাম এয়ারফোর্স স্টেশনে পৌঁছায় প্রধানমন্ত্রীকে বহনকারী বিশেষ ফ্লাইটটি। বিমান থেকে নেমে ভারতের মাটিতে পা রাখতেই প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিংহ সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। লাল গালিচার অভ্যর্থনা পর্বে ছিল ভারতের ঐতিহাসিক সাংস্কৃতিক পরিবেশনা। উপস্থিত শিল্পীদের আগমনী নৃত্যের পর তাদের সঙ্গে ফটো সেশন করেন প্রধানমন্ত্রী। এরপর সুসজ্জিত গাড়িবহরে প্রধানমন্ত্রীকে নিয়ে যাওয়া হয় নয়াদিল্লির তাজ প্যালেস হোটেলে। অতিথি প্রধানমন্ত্রীকে এই হোটেলেই থাকার বন্দোবস্ত করেছে ভারত সরকার। এরপর প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে তাজ প্যালেসে আসেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর। তিস্তাতে এখন যেটা বোঝা যাচ্ছে যে তাদের কনজারভেশন, ডেভেলপমেন্ট, ম্যানেজমেন্ট, এই 3টা বিষয়ে তাদের সাথে আমাদের একটা বেশ বড় একটা হতে যাচ্ছে। তাদেরও যথেষ্ট আগ্রহ রয়েছে, এখানে প্রচুর বিনিয়োগেরও ব্যাপার আছে। সুতরাং তিস্তার পানির যে প্রবাহ সেটা থাকবে বলেই এই প্রজেক্টগুলো নেওয়া যাবে বলে আমরা মনে করি। এরপর অতিথি শেখ হাসিনার সঙ্গে দেখা করতে সন্ধ্যায় তাজ প্যালেসে গিয়েছিলেন প্রণব মুখার্জির ছেলে অভিজিৎ মুখার্জি ও মেয়ে শর্মিষ্ঠা মুখার্জি। শনিবার দিনভর দিল্লিতে ব্যস্ত সময় পার করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুব্রত আচার্য, সময় সংবাদ, নয়াদিল্লি, ভারত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর বেশ গুরুত্ব দিয়ে দেখছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এই সফর ঘিরে 2 দেশেরই প্রত্যাশা আছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। 3 o'clock tomorrow we have a press engagement where a special briefing by the Foreign Secretary will be done post visit of the Prime Minister, discussions of the Prime Minister with our Prime Minister. So you will come to know of all that we together agree to do on trade, on defense, on connectivity, so on and so forth. কাল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্বিপক্ষীয় বৈঠক এই বৈঠকে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর মতো খাত তৈরি করতে পারে ভারত। পাশাপাশি নিজেদের অবস্থান স্পষ্ট করতে পারে তিস্তার পানি বণ্টন নিয়েও, এমনটাই মনে করছেন রাজনীতি বিশ্লেষকরা। সুব্রত আচার্যের আরও একটি রিপোর্ট। 2022 সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই বৈঠকে 2 দেশের মধ্যে স্বাক্ষর হয় 7টি সমঝোতা স্মারক। কথা হয় বাণিজ্য, বিনিয়োগ, অভিন্ন নদীর পানি বণ্টন, নিরাপত্তা সহযোগিতা, বিদ্যুৎ জ্বালানি খাতের বৃদ্ধি, সীমান্ত ব্যবস্থাপনা, মাদক ও মানব পাচার রোধ নিয়েও। 2 বছর পর 2 প্রধানমন্ত্রী শনিবার আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন দিল্লির হায়দ্রাবাদ হাউসে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এবারের বৈঠকে নির্ধারিত হতে পারে 2022 সালের চুক্তি ও সমঝোতা স্মারকের বাস্তবতা এবং আগামী 5 বছরের রূপরেখা। বৈশ্বিক যে সংকট, সেই সংকটের মোকাবিলার জন্য এই দুটি দ্রুতগতিতে উন্নয়নশীল দেশ, তাদের আর্থিক সহযোগিতা যদি ক্রমশ বৃদ্ধি পায় তাহলে এই দুটো দেশের মানুষের অনেক বেশি উপকার হবে। এই সফরের ভেতর দিয়ে আমরা আশা করছি যে ভারত বাংলাদেশের যে একটা
বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এটি আরও সুদৃঢ় হবে এবং এই দ্বিপাক্ষিক বৈঠকগুলোর ভেতর দিয়ে আমাদের অনেক ইস্যুতেই যে বিষয়গুলো অমীমাংসিত ছিল সেই জায়গাগুলোতে একটি সন্তোষজনক সমাধানও আমরা খুঁজে পাব। হাসিনা মোদির বৈঠকে ভারতের সঙ্গে বাংলাদেশের ভারসাম্যহীন বাণিজ্যিক সম্পর্কে কিছুটা স্থিতিশীলতার কৌশল বের হতে পারে। এক্ষেত্রে কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট শতভাগ কার্যকরের সিদ্ধান্ত আসতে পারে। ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক ঐতিহাসিক এবং পরীক্ষিত, কিন্তু এই সম্পর্কের মধ্যেও দুটো গুরুত্বপূর্ণ বিষয় প্রশ্নচিহ্ন হয়ে রয়েছে। একটি তিস্তা চুক্তি আর অন্যটি ভারসাম্যহীন বাণিজ্যিক সম্পর্ক। প্রধানমন্ত্রীর দুদিনের রাষ্ট্রীয় সফরে এই দুটো গুরুত্বপূর্ণ ইস্যু কিভাবে সমাধানের দিকে পৌঁছে নিয়ে যেতে পারেন সেটাই এখন দেখার বিষয়। ভারতের রাজধানী নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনের সামনে কর্তব্যপথ থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রায় নেতাকর্মীর ঢল। সংগঠনটি প্রতিষ্ঠার ৭.৫ দশক পূর্ণ হচ্ছে ২৩ জুন। এ সময় নেতারা বলেন, বাংলাদেশের সব জাতি অর্জনের সঙ্গে জড়িয়ে আছে আওয়ামী লীগের নাম। পুরান ঢাকার রোজ গার্ডেন থেকে বঙ্গবন্ধু অ্যাভিনিউ ১৯৪৯ থেকে ২০২৪ সুদীর্ঘ ৭.৫ দশকের সংগ্রামী পথ চলা। ২৩ জুন দলটির ৭৫ বছর পূর্তি উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত এই আনন্দ শোভাযাত্রা। ৭১-এ যে ময়দানে বঙ্গবন্ধুর ডাকে মুক্তির যুদ্ধে উজ্জীবিত হয় বাঙালি, সেই সোহরাওয়ার্দী উদ্যান লাগোয়া রমনা থেকে শুক্রবার বিকেলে শুরু হয় আনন্দ র্যালি। লাল সবুজের আবহে এতে অংশ নেন হাজার হাজার নেতাকর্মী। ১৭৫৭ সালের ২৩শে জুন বাংলার স্বাধীনতার শেষ অস্তমিত হয়েছিল। তার ২০০ বছর পরে ১৯৪৯ সালের ২৩শে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা হয়েছিল। আওয়ামী লীগের প্রত্যেকটা নেতাকর্মীর জন্য আজকে অত্যন্ত আনন্দের দিন। তারা বলেন, বাংলাদেশের জন্মের সঙ্গে জড়িয়ে আছে আওয়ামী লীগের নাম। ইতিহাসের পরতে পরতে এই দলটির যে অবদান তা অবিস্মরণীয়। আমার সৌভাগ্য, আমি বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম জন্মদিন পেয়েছি। দেশের যতটুকু আমরা আজকে ডেভেলপ দেখছি সেটা শুধু আওয়ামী লীগ দ্বারাই সম্ভব। র্যালি শুরুর আগে দেশের কল্যাণে অবদান রাখার আহ্বান জানান নেতারা। বলেন, সব ষড়যন্ত্র মোকাবিলা করে এগিয়ে যাবে আওয়ামী লীগ ও বাংলাদেশ। বঙ্গবন্ধুর বাংলায় আজকে আর পাকিস্তানি প্রেতাত্মার জন্ম হয় না। বিকেল ৪:৩০টায় শোভাযাত্রাটির উদ্বোধন করেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপি আন্দোলনের নামে নাশকতা করলে মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। আমাদেরকে দুর্নীতিবাজ বানাবো চক্রান্ত করছে কিছু কিছু মিডিয়া। আজকে সেই অপপ্রচারে নেমেছে। ব্যক্তি বিশেষ অপরাধ করলে দুদক স্বাধীন, বিচার বিভাগ স্বাধীন। পরে আষাঢ়ের পরন্ত বিকেলকে সাক্ষী রেখে শাহবাগ ও সায়েন্স ল্যাব পেরিয়ে র্যালির গন্তব্য ঐতিহাসিক ধানমন্ডি ৩২ নম্বর, যেখান থেকে উদিত হয় স্বাধীনতার সূর্য। আওয়ামী লীগের সামনে এমন এক সময়ে ৭.৫ দশক পূর্তি হাজির হয়েছে যখন গোটা বিশ্বের মতো বাংলাদেশও আছে অর্থনৈতিক চাপে, কিন্তু সমর্থকরা বলছেন বাংলাদেশকে এই সংকট থেকে উত্তরণ ঘটানোর সামর্থ্য রাখে একমাত্র আওয়ামী লীগ সরকার। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। ধীরে ধীরে নামতে শুরু করেছে সিলেট অঞ্চলের পানি। আশ্রয় কেন্দ্র থেকে নিজ বাড়িতে ফিরতে শুরু করেছেন বাসিন্দারা। তবে এখনও পানিবন্দী বিভাগের প্রায় ১০ লাখ মানুষ। ধীরে ধীরে নামতে শুরু করেছে পানি। তবে সিলেট নগরীর তালতলার অলিগলির অনেক এলাকায় এখনও হাঁটু পানি। ডুবে আছে বাসার নিচতলা ও দোকানপাট। নগরীর প্রধান প্রধান সড়ক থেকে পানি নেমে গেলেও অভিজাতে আবাসিক এলাকা শাহজালাল উপশহর থেকে পানি পুরোপুরি সরে যায়নি। আমাদের উপশহরের অধিকাংশ রোডই নিচতলা পানির নিচে। কমর পানি বাইঙ্গা হওয়ার লাগে কি করুন, আর পানি তো কমে না। শুক্রবার সকালে সুরমা নদী পরিদর্শন শেষে পানি সম্পদ প্রতিমন্ত্রী বলেছেন, বন্যার হাত থেকে রক্ষায় সিলেটের সুরমা কুশিয়ারা এবং সুনামগঞ্জের বৃষ্টি নদী খনন করা হবে। যে সমস্ত নদী এবং খালগুলোকে খনন করার দরকার সেটা করার জন্য আমি এখানকার প্রধান প্রকৌশলীকে নির্দেশনা দিয়েছি। নতুন করে বৃষ্টি না হওয়ায় সুনামগঞ্জের নদ নদীর পানি কমতে শুরু করেছে।
সদর ও বিশ্বম্বরপুর উপজেলার ঘরবাড়ি থেকে নামতে শুরু করেছে পানি, তবে নিম্নাঞ্চলের মানুষ এখনো দুর্ভোগে আছে। আমার ধান হচ্ছে ওই যে নিয়ে খাল ক্ষেত কাটতে পারছি না, কাটতে না চলছি এদিকে তখন এদিকে যেন ছোঁয়া দেওয়া আছে ফচ্চা গলে যেতেছে। রান্না করে পানি অনেক চুলামুলা তো নিচে গই বাঙ্গা তো খানি বলি তো আমরা কষ্ট। আশ্রয় কেন্দ্র থেকে নিজ বাড়িতে ফিরছেন বাসিন্দারা। ঘর মেরামত এখন নতুন চ্যালেঞ্জ। ঘর থেকে পানি নামলেও নৌকা ছাড়া চলাচলের উপায় নেই হাওর ও নদী তীরবর্তী বাসিন্দাদের। এদিকে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা শহরের অলিগলি এবং প্রায় সবকটি ইউনিয়ন তলিয়ে আছে। অন্যদিকে হবিগঞ্জে নদ নদীর পানি কমতে শুরু করায় অনেক বাড়িঘর থেকে নেমে গেছে পানি। ইকরামুল কবির, সময় সংবাদ। ছাগলকাণ্ডে ছেলে ভাইরালের পর জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মতিউর রহমানের একাধিক বাড়ি, গাড়ি, ফ্ল্যাট ও প্লটের তথ্য বেরিয়ে আসছে। গাজীপুর, নরসিংদী এবং ময়মনসিংহে খোঁজ মিলেছে তার একাধিক রিসর্ট এবং ফ্যাক্টরির। ব্যাংক অ্যাকাউন্টে আছে শত কোটি টাকার তথ্য। তার অবৈধ সম্পদের খোঁজে নেমেছে একাধিক গোয়েন্দা সংস্থা। আলোচনার কেন্দ্রে এখন 15 লাখ টাকার ছাগল এবং সেই ছাগল ক্রেতার বাবা জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মতিউর রহমান। ছাগলের হিসেব নিকেশ ছাপিয়ে এখন আলোচনায় চলছে মতিউর রহমানের সম্পদ নিয়ে। অভিযোগ রয়েছে সরকারি এই কর্মকর্তা দুর্নীতির মাধ্যমে গড়েছেন সম্পদের পাহাড়। এরই মধ্যে একাধিক গোয়েন্দা সংস্থা তার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের তথ্য জানতে মাঠে নেমেছে। পুবাইলের খিলগাঁও মৌজায় 55 বিঘা জমিতে মতিউর রহমানের আপন ভুবন পিকনিক অ্যান্ড শুটিং স্পট। মতিউর রহমানের প্রথম স্ত্রী লায়লা কানিজ লাকির নামে নরসিংদীর রায়পুরার মরজালে 100 বিঘা জমির উপর গড়ে তোলা হয়েছে লাকি পার্ক নামে আলিশান রিসোর্ট, যার বর্তমান নাম ওয়ান্ডার পার্ক। অভিযোগ রয়েছে এই পার্ক তৈরি করতে গিয়ে জমি দখলের। 1-200 লোক লয়ে আসা এটা আবার জোর করে দেওয়া হলো। পয়সাওয়ালার লোক আমরা তো আর সাথে কোলাইতে পারি না। ময়মনসিংহের ভালুকা থানার সিড স্টোর এলাকার পাশেই প্রায় 300 বিঘা জমির উপর মতিউর রহমানের গ্লোবাল জুতা ফ্যাক্টরি। ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার 7 তলায় বাসার 2য় তলায় বসবাস করেন মতিউর রহমান। অভিযোগ রয়েছে এই এলাকায় মতিউর রহমান, তার স্ত্রী, পরিবারের সদস্য ও বিভিন্ন আত্মীয় স্বজন নামে রয়েছে একাধিক প্লট। গাজীপুর সদর, রাজধানীর খিলগাঁও, সাভার থানার বিলামালিয়া মৌজায় তার জমির খোঁজ মিলেছে। মতিউর পরিবারের সদস্যদের রয়েছে একাধিক বিলাসবহুল গাড়ি, যেগুলোর দাম কোটি টাকার উপর। এর বাইরেও বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে তার শত কোটি টাকার তথ্য এসেছে বিভিন্ন গণমাধ্যমে। এসব বিষয় নিয়ে কথা বলতে তার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। শেরপুরে বিলে ভ্রমণে গিয়ে নৌকাডুবিতে মেডিকেল শিক্ষার্থী সহ প্রাণ গেল 2 জনের। আরও 5 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্বজনরা জানান, দুপুরে ঝিনাইগাতির বগাডুবি ধলি বিলে 2টি নৌকা নিয়ে বেড়াতে যান রংপুর মেডিকেল কলেজের শিক্ষার্থী মোশাররফ হোসেন মিল্টন সহ 8 বন্ধু। এ সময় একটি নৌকা ডুবে গেলে তাদের উদ্ধারের চেষ্টা চালায় আরেক নৌকায় থাকা বন্ধুরা। এতে হুড়োহুড়ি করতে গিয়ে 2টি নৌকাই নদীতে ডুবে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তাদের মধ্যে মোশাররফ হোসেন মিল্টন এবং আমানুল্লাহকে সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। ঈদের পর বেশ ফাঁকা রাজধানীর বাজার। পাশাপাশি কোরবানির কারণে সোনালী ব্রয়লার মুরগির দাম কেজিতে 20 থেকে 30 টাকা কমেছে। তবে চড়া সবজির দাম। বাজারে ঢুকতেই স্বস্তির খবর দিলেন ডিম মুরগির বিক্রেতারা। জানালেন, ডিমের ডজনে 10 আর সোনালী ব্রয়লারের দাম কমেছে কেজিতে 20 থেকে 30 টাকা। বেচা বলতে এখন কম। ব্রয়লারটা আমরা ঈদের আগের সপ্তাহ ছিল আপনার 200 টাকা, 210 টাকা। আজকে বেচতেছে আপনার 170 টাকা। মোটামুটি কিছুটা কমছে। লাল ডিম বিক্রি করেছিলাম 160 টাকা, আর ঈদের পরে বিক্রি করতেছি 150 টাকা করে। সবজির কাছে যেতেই কর্পূরের মতো উড়ে গেল দাম কমতির সুবাতাস। সপ্তাহ ব্যবধানে বেশ খানিকটা চড়ে গেছে বাজার। গাজর, শসা, টমেটো বিক্রি হচ্ছে 140 থেকে 160 টাকা কেজিতে। শসা, টমেটো, কাঁচামরিচ, গাজর এগুলোর দামটা তুলনামূলক অনেক বেশি। কেজিতে 5-10 টাকা বাড়তি প্রত্যেকটা। ঈদের আগে যেটা টমেটো কিনছি 100-120 টাকা, এখন দেখি টমেটো 150 টাকা। গতকালও ঝালে জিভ পরানো কাঁচামরিচের বিক্রেতারা জানালেন, 12 ঘন্টায় দাম কমেছে কেজিতে 50 থেকে 100 টাকা, বিক্রি হচ্ছে 250-তে। 180 টাকা বিক্রি করছি, আর এখন তো কাঁচামরিচ কিনতে হইতেছে 250 টাকা কেজি। কালকাটা বিক্রি হয়েছিল
350 টাকা। মরিচের ঝাল কমলেও পেঁয়াজের বিক্রেতারা জানালেন ঝাঁজ বাড়ছে এই পণ্যের। এরই মধ্যে দেশিকে ছাড়িয়ে গেছে বিদেশি, সপ্তাহ ব্যবধানে কেজি ঠেকেছে 90 টাকায়। দেশি ব্যস্ত আছে আপনার হলো 85-86, আর ভারতের বেশ ব্যস্ত আছে আপনার হলো 90-92। পেঁয়াজের দাম মনে মোকামি বাড়তি এখন বর্তমানে। লাগবে কেনা লাগবে, খাইতে হবে। অস্থিরতা পার করে মুদিখানায় গেলে মিলছে মোটামুটি দাম স্থিতিশীলতার খবর। শুধু খোলা আটার দাম বস্তায় বেড়েছে 250 টাকা, তবে চালের বাজারে নেই দামের ওঠানামা। দাম তো বেশি, বাজার তো চড়া। খোলাটা এতদিন 40 টাকা বিক্রি করতে পারতাম, এখন হচ্ছে 45 টাকা বিক্রি করা লাগে। টুকটাক মানুষ আসা যাওয়া করতেছে, এরকম টুকটাক বেচা কিনে হইতেছে। বরাবরের মতোই ক্রেতা কম মাছ বাজারে, তারপরও সাপ্তাহিক ছুটির দিনের অজুহাতে খানিকটা দাম বাড়িয়ে বসে আছেন বিক্রেতারা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। পবিত্র হজ পালন শেষে প্রথম ফিরতি ফ্লাইটে দেশে ফিরেছেন 417 জন হাজি। ভোর 5:40 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের হজ ফ্লাইট। নিজ দেশে ফিরতে পেরে হাজিদের চোখে মুখে ছিল আনন্দের ছাপ। চলতি বছরে হজের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন তারা। চলতি বছরে বাংলাদেশ থেকে হজ পালনের জন্য গেছেন 85,000-এর বেশি হজযাত্রী। তাদের মধ্যে মারা গেছেন 32 জন, অন্তত 2 জন এখনও নিখোঁজ রয়েছেন। এতক্ষণ দেখছিলেন দেশ বিদেশের খবর।